আমাদের গল্পের শুরু আমেরিকার সান দিয়েগো শহরে। এখানে অ্যানা নামের একটা মেয়ে তার সুখী পরিবারের সাথে থাকত, কিন্তু সম্প্রতি তাদের জীবনে এক কঠিন ঝড় বয়ে যায়। অ্যানার মা অসুস্থ হয়ে মারা যান। মায়ের চলে যাওয়াটা তাদের পরিবারকে একদম দুমড়ে মুচড়ে দেয়। বাবা তো এই ধাক্কা সামলাতে না পেরে মানসিকভাবে একদম ভেঙে পড়েন। তিনি সবসময় একা একা কথা বলতে শুরু করেন। অবস্থা এতটাই খারাপ হয় যে সকালের নাস্তা পর্যন্ত অ্যানাকে তৈরি করতে হতো। অল্প কিছুদিন অ্যানা এই দুঃখের সাথে মানিয়ে নিতে পারলেও এত চাপ আর একা সামলাতে পারছিল না। তাই মন ভালো করার জন্য সে তার বান্ধবী ব্ল্যাক গার্লকে সাথে নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। তারা দুজন মিলে ঠিক করলো সপ্তাহান্তে সমুদ্রের ধারে ঘুরতে যাবে। ব্ল্যাক গার্ল চেয়েছিল অ্যানাকে একটা দারুণ অভিজ্ঞতা দিতে, কিন্তু সমস্যা হলো ব্ল্যাক গার্লের কাছে তেমন টাকা ছিল না। সে ঘুরতে যেতে চাইতো কিন্তু খরচ করতে চাইতো না। তাই ব্ল্যাক গার্ল একটা বুদ্ধি বের করলো। সে সোশ্যাল মিডিয়াতে জংলিন, স্যাম, জন আর পিট নামের কিছু ছেলের সাথে পরিচিত হলো, যারা জেটস্কি ভাড়া দিত। ব্ল্যাক গার্লের উদ্দেশ্য ছিল পরিষ্কার, তারা ফ্রিতে জেটস্কি চালাতে পারবে। কিছুক্ষণ পর জন আর পিট তাদের পছন্দের মেয়েদের নিয়ে একটা জনমানবহীন দ্বীপে চলে যায়। এখানকার সমুদ্র নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি হওয়ায় সূর্যের আলো খুবই সুন্দরভাবে পড়ছিল। সমুদ্রের জল ছিল গাঢ় সবুজ আর দৃশ্যটা ছিল চোখ জুড়ানো। এমন সুন্দর জায়গায় ডেটিংটা আরও জমে উঠেছিল। কিছুক্ষণ পর তারা আরও উত্তেজনাপূর্ণ কিছু করার কথা ভাবল। জন আর পিট তাদের জেটস্কি নিয়ে আরও গভীরে অর্থাৎ খোলা সমুদ্রে চলে গেল। তারা একের পর এক জেটস্কি নিয়ে ধাক্কাধাক্কি করতে শুরু করলো, কিন্তু তারা ঘুণক্ষরেও ভাবতে পারেনি যে এক বিশাল ঢেউ তাদের একটা জেটস্কিকে উল্টে দেবে। আরও খারাপ ব্যাপার হলো, পিট যখন অ্যানার সাথে প্রেম করছিল তখন সে পানিতে পড়ে জনের মাথায় আঘাত দেখতে পায়নি, আর সেই আঘাতেই জন সেখানে মারা যায়। দুটি জেটস্কি ভেঙে চুরমার হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই গভীর সমুদ্রে তলিয়ে গেল। এখন সব আশা শেষ। ভাগ্যক্রমে কয়েকজনের কাছে লাইফ জ্যাকেট ছিল, তাই তারা সমুদ্রের উপর ভেসে থাকতে পারছিল। কিন্তু পিট সেই আগের ধাক্কায় মাথায় আঘাত পেয়েছিল আর এখন অজ্ঞান হয়ে আছে। যদি কোনো অঘটন না ঘটে তাহলে তারা এই রাতটা হয়তো বাঁচতে পারবে না। এমনকি যদি সমুদ্র শান্তও থাকে তবুও তারা কিছুক্ষণের মধ্যেই এই অঞ্চলের হিংস্র হাঙরের হাত থেকে বাঁচতে পারবে না। যখন সবাই একদম হতাশ হয়ে পড়েছে তখনই আশার আলো দেখা যায়। একটি মাছ ধরার নৌকা তাদের সামনে এসে হাজির হয়। এটা দেখে সবাই মুড়িয়া হয়ে সাহায্য চেয়ে চিৎকার করতে শুরু করে। মনে হলো এবার ভাগ্য অ্যানার পাশে দাঁড়িয়েছিল। কিন্তু তারা কি সত্যি যেভাবে বেঁচে গিয়েছিল? না, এখানে অনেক রহস্য লুকিয়েছিল। প্রথমত, অ্যানা আর তার দল উত্তেজনার খোঁজে জেটস্কি নিয়ে অনেক দূরে চলে গিয়েছিল। তারা ছিল মূলত গভীর সমুদ্রে। তাহলে মাছ ধরার নৌকাটা কিভাবে এই বিশাল জলরাশিতে এলো? দ্বিতীয়ত, যদিও এটা একটা মাছ ধরার নৌকা ছিল, তবে এতে শুধুমাত্র একজন মাঝি ছিল। এটা কি খুব অদ্ভুত নয়? সে একা কিভাবে এত কাজ সামলাচ্ছিল? সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হলো, যখন অ্যানা মাঝিকে পুলিশে খবর দিতে অনুরোধ করে, কারণ তাদের একজন সঙ্গী জন, যার মাথায় আঘাত লেগেছিল, তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি, তখন মাঝি শুধু মুখের কথায় সম্মতি দেয়, কিন্তু বাস্তবে সে পুলিশে খবর দেয় না। এর কারণ কি? আমরা দেখতে থাকি। কিছুক্ষণের মধ্যেই অ্যানা হঠাৎ দেখে তার বান্ধবী ব্ল্যাক গার্ল নেই। যখন সে জিজ্ঞাসা করতে এগিয়ে যায় তখন সে নিজেও হামলার শিকার হয়। মাঝি তাকে মাদক দিয়ে অচেতন করে দেয়। জ্ঞান ফেরার পর অ্যানা নিজেকে নৌকার নিচে মাছ রাখার জায়গায় দেখতে পায়। সেখানে কোনো মাছ ছিল না, কিন্তু কিছু সাহায্যের বার্তা পাওয়া যায় যা নিশ্চিতভাবে আগের দলের লোকেরা রেখে গেছিল। তাহলে এখান থেকে সহজেই বোঝা যায় যে মাঝি একটা খারাপ মতলব নিয়ে এখানে এসেছিল। অ্যানা মাঝিকে অনুরোধ করে ব্ল্যাক গার্লকে দ্রুত চিকিৎসা দিতে, অন্যথায় তার ক্ষত সংক্রমিত হয়ে জীবন সংশয় হতে পারে। মাঝি শুধু দুর্বলভাবে উত্তর দেয়, ডাক্তার এক্ষুনি আসবে, এবং তারপর চলে যায়। এতে অ্যানা আবার কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে একটা ইয়ট আসে। বিশাল ইঞ্জিনের শব্দ অ্যানাকে সতর্ক করে তোলে। সে ভেবেছিল জোরে চিৎকার করে ইয়টের কাছে সাহায্য চাইতে পারবে, কিন্তু বাস্তবে এই ইয়টটিই ছিল মাঝির বলা ডাক্তারের ইয়ট। নৌকায় ওঠার পর ডাক্তার দ্রুত ব্ল্যাক গার্লকে পরীক্ষা করেন। শেষ পর্যন্ত তিনি দেখতে পান যে তার শুধু একটা পাঁজরের হাড় ভেঙেছে আর কিছু সামান্য আঘাত পেয়েছে, গুরুতর কিছু হয়নি। তারপর তিনি মাঝির সাথে ওপরের ডেকে যান। এখানেই এই নৌকার রহস্য অবশেষে উন্মোচিত হয়। এটি আসলে ছিল একটি মানব পাচারকারী নৌকা, যা মানুষের অঙ্গ বিক্রি করার জন্য ব্যবহৃত হতো। তারা সবেমাত্র একটা চুক্তি শেষ করেছিল আর অপ্রত্যাশিতভাবে আরও 3টি জীবন পেয়ে গিয়েছিল। এরপর তারা ডাক্তারের সাথে দাম নিয়ে আলোচনা শুরু করে। ডাক্তার বলেন যে লোকটি মরছিল তার কোনো মূল্য নেই, শুধুমাত্র তার মানব অঙ্গ বিক্রি করা যাবে। ব্ল্যাক গার্লও প্রায় মৃত, তারও কোনো মূল্য নেই, শুধুমাত্র সুন্দরী অ্যানাকে বিক্রি করে কিছু টাকা পাওয়া যেতে পারে। যেহেতু তাদের পরিচয় এমনিতেই পাওয়া গেছে, মাঝি টাকা পেলে বিক্রি করে দেবে। এভাবেই চুক্তিটি দ্রুত সম্পন্ন হয়। এরপর এক ভয়ঙ্কর দৃশ্য ঘটে। ডাক্তার ছিলেন বেশ অভিজ্ঞ। তিনি দ্রুত পিঠের সংবেদনশীল অঙ্গগুলো বের করে নেন আর তাকে জীবিত অবস্থাতেই সমুদ্রে ফেলে দেন। এরপর ব্ল্যাক গার্লের পালা।
যদি কোনো অঘটন না ঘটে তাহলে তারও পিটের মতো একই পরিণতি হবে। কিছুক্ষণের মধ্যেই তাকে অপারেশনের টেবিলে নিয়ে আসা হয়। যখন ডাক্তার ছুরি চালাতে যাচ্ছিলেন তখন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। প্রধান চরিত্র অ্যানা তার বুদ্ধির জোরে নৌকার দরজা খুলে নিচ থেকে উপরে উঠে আসে। এরপর সে নৌকায় থাকা মাছ ধরার জাল তুলে নেয় আর মুহূর্ত দেরি না করে ডাক্তারের দিকে মারতে শুরু করে। শেষ পর্যন্ত তাকে মাটিতে ফেলে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণে ডাক্তার ঘটনাস্থলেই মারা যান। এই সময় মাঝি নৌকা সামনের দিকে ছিল। কোনো হইচই এড়ানোর জন্য অ্যানা ব্ল্যাক গার্লকে নিয়ে ডাক্তারের ইয়টে সাঁতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর যাতে তাদের ধাওয়া করতে না পারে তার জন্য নৌকাটিও নষ্ট করে দেয়। কিন্তু দুঃখজনক ঘটনা ঘটে। ব্ল্যাক গার্ল অ্যানাকে দুর্বল কণ্ঠে বলে, বোন, আমি আর পারছি না, আমাকে ছেড়ে দাও, তুমি দ্রুত সাঁতরে যাও। এভাবেই অ্যানা তার গুরুতর আহত বান্ধবী ব্ল্যাক গার্লকে ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে দেখে। এখন শুধু অ্যানা একা। অ্যানা প্রায় অর্ধমৃত অবস্থায় ইয়টে উঠে আসে। নৌকায় ওঠার পর সে এক মুহূর্ত দেরি না করে ওয়্যারলেস ব্যবহার করে সাহায্যের জন্য অনুরোধ করে। কিন্তু সমস্যা হলো ডাক্তার আসার আগে সিগন্যাল বন্ধ করে দিয়েছিলেন, যাতে নৌকার সঠিক অবস্থান গোপন থাকে, কারণ সে অপরাধ করছিল। মেরিন পুলিশ অ্যানাকে জানায় যে তাদের একটা দুর্বল সিগন্যাল পাঠাতে হবে, যাতে নৌকার সঠিক অবস্থান নির্ধারণ করা যায়, তাহলেই তারা উদ্ধার পেতে পারবে। কিন্তু সমস্যা হলো অ্যানা জানে না কিভাবে সংকেত পাঠাতে হয়। ভাগ্যক্রমে মেরিন পুলিশ বেশ সতর্ক ছিল। তারা অ্যানাকে জানায় যে তাকে একটি বর্গাকার ধাতব বাক্স খুঁজে বের করতে হবে আর সেটিকে সমুদ্রে ফেলে দিতে হবে, তাহলেই একটি স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল পাঠাবে। সুখবর হলো অ্যানা শিগগিরই নৌকার পিছনের দিকের স্টোরেজ বাক্স থেকে ধাতব বাক্সটি খুঁজে পায়। কিন্তু খারাপ খবর হলো সে একটা তালিকা খুঁজে পায়। এটি ছিল ডাক্তার দ্বারা মানব পাচার করা লোকদের তালিকা, আর এই তালিকায় অ্যানা নিজের ছবিও খুঁজে পায়। অর্থাৎ তাকে ইতিমধ্যেই বিক্রি করা হয়েছিল। তখনই অ্যানা বুঝতে পারে যে এটি একটা মানব পাচারকারী নৌকা। এর মানে হলো মাঝি তাকে কখনোই পুলিশকে ছেড়ে দেবে না। অবশ্যই যখন অ্যানা ধাতব বাক্সটি সমুদ্রে ফেলে দিতে যাচ্ছিল তখন সে নৌকার পিছন থেকে একটা শব্দ শুনতে পায়। সেই শয়তান মাঝি তাদের ধাওয়া করে এসেছে। যেহেতু দুজনের শারীরিক গড়ন অনেক বেশি ভিন্ন ছিল, তাই একটি ইঁদুর বিড়াল খেলা অনিবার্য হতো। কিন্তু নৌকাটি এত ছোট ছিল, অ্যানা নিজেকে নিয়ে কোথায় যাবে। শেষ পর্যন্ত সে মাঝির দ্বারা ধরা পড়ে। মাঝি ছুরি তুলে নেয় আর এক মুহূর্ত দেরি না করে অ্যানার শরীরে ঢুকিয়ে দেয়। কিন্তু সে স্বপ্নেও ভাবেনি যে অ্যানা নৌকার নিচে একটি ফ্লেয়ার গান খুঁজে পেয়েছিল, আর এই ফ্লেয়ার গানটি অ্যানার জীবন বাঁচায়। অবশেষে অ্যানা দ্বিধা না করে মাঝির মুখে গুলি করে দেয়। একটা মর্মান্তিক চিৎকারের সঙ্গে মাঝি শেষ পর্যন্ত নরকে চলে যায়। তবে এই সময় অ্যানাকে কেবল ভাগ্যের উপর নির্ভর করতে হয়েছিল। তার রক্ত শেষ হওয়ার আগেই মেরিন পুলিশ এসে পৌঁছবে, এই ছিল তার একমাত্র আশা। ভাগ্যক্রমে শেষ পর্যন্ত ভাগ্যদেবী অ্যানাকে কৃপা করেন। ভোরের আবছাবা ডোলে টোলে আলোতে দূর থেকে সাইরেনের শব্দ শোনা যায়। হ্যাঁ, এটি মেরিন পুলিশ। তারপর তারা অ্যানাকে উদ্ধার করে। এই সাথে সাথে তারা স্থানীয় অঞ্চলের সবচেয়ে বড় মানব অঙ্গ পাচারের মামলাটি সমাধান করে।